প্রত্যেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। একটা বিষয় তো স্পষ্ট, একটা বিষয় তো সোজাসুজি বলাই যায়, যদি প্রতিবাদ করতে হয় তাহলে এক স্বরে করো, যদি প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে একভাবে করো, যদি বিচার চাইতে হয় তাহলে এক ভাষায় চাও, যদি সামগ্রিকভাবে সমস্ত দিক থেকে আটকাতে হয় পুলিশি অত্যাচার, দাদাগিরি, তাহলেও মুষ্টিবদ্ধ হয়ে একযোগে করো। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আলাদা আলাদা করে ভাগ বাটোয়ারায় কখনো প্রতিবাদ হয় না, কখনো বিচার আসে না। বিচার তখনই আসে যখন মানুষ এক স্বরে একযোগে বিচারটা ছিনিয়ে আনতে পারে। অভয়ার নারকীয় ধর্ষণ হত্যাকাণ্ডের পর অনেকগুলো দিন কেটে গেছে, মানুষ অসহিষ্ণু হয়ে উঠছে। একটা অদ্ভুত দীর্ঘ ক্লান্তকর পরিস্থিতি, ক্লান্তির পরিবেশ, যেখানে দীর্ঘমেয়াদী হচ্ছে তদন্ত। প্রত্যেকের একটাই বক্তব্য, দোষীরা কবে ধরা পড়বে, দোষীরা কবে সাজা পাবে, ঠিক কি ঘটেছিল সেই রাতে আমরা কবে জানতে পারবো, আর কবে জানতে পারবো। আর এখানেই আসল খেলা, এখানেই আসল খেলা। কারণ মনে করা হচ্ছে, হয়তো শাসক দল মনে করছে যে এই অপেক্ষা ধরতে ধরতে আমরা সবকিছু ভুলতে শুরু করব, আর ঠিক তখনই আবার মৌকা বুঝে আরও কিছু তথ্য প্রমাণ গায়েব করে পুরো বিষয়টাকে ঘুরিয়ে নেওয়া যাবে। আচ্ছা, সত্যি যদি সবাই অভয়ার সাজা চায়, যদি অভয়ার ধর্ষণকারীদের সাজা চায়, যদি সত্যি সবাই চায়, তাহলে কারা মামলা লড়ছেন? একটা শ্রেণী তো অভয়ার পরিবারের জন্য মামলা লড়ছেন, একটা শ্রেণী ধর্ষকদের সাজার জন্য মামলা লড়ছেন, তাহলে আরও একটা শ্রেণী যাদেরকে শাসক দল অ্যাপয়েন্ট করেছে, কপিল সিব্বল আর তার সঙ্গে আর 21 জন আইনজীবী, তারা কিসের জন্য লড়াই করছেন কোর্টে? উত্তর আছে কি? নেই। অতএব কোথাও দ্বিচারিতা রয়েছে, আর যতদিন দ্বিচারিতা থাকবে ততদিন পর্যন্ত আন্দোলনের এই চেহারা আমরা দেখতে থাকব। আজ আরও একবার কোথাও এই যে ছাত্র সমাজ নতুন তৈরি হওয়া একটা সংগঠন, তার ডাকে যে নবান্ন চলো অভিযান, আমি দেখছিলাম স্লোগানগুলো পায়ে পায়ে উড়িয়ে ধুলো, বিচার চাইতে নবান্ন চলো। শুরুতে মনে করা হচ্ছিল রাজনৈতিক দল সরাসরি পথে নামবেন, তারপর এও স্পষ্ট হলো যে না, সব রাজনৈতিক দল নয়, বিজেপি সমর্থন জানিয়েছে শুধু। কিন্তু তারপর আরও একবার স্পষ্ট হয়ে গেল যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে কোথাও পোস্টার ভাইরাল হয়েছে, ছেয়ে গেছে, তাতে আর কেউ তোয়াক্কা করছেন না যে এর নেপথ্যে বিজেপি সাপোর্ট করছে, না সিপিএম সাপোর্ট করছে, না কংগ্রেস সাপোর্ট করছে, নাকি কেউই সাপোর্ট করছে না, কিছু যায় আসে না। আর সেই জন্যই বোধহয় বহু যুগ বাদে আমাদের রাজ্য দেখলো সত্যি সত্যি রাজনীতির মুখদের বাদ দিয়ে একটা নবান্ন অভিযান এবং ধুমধুমার পরিস্থিতি। বহু বছর বাদে এই জনতাকে সামলাতে হিমশিম খেতে হলো পুলিশকে। রাজনৈতিক দল হলে হয়তো 1-1.5 ঘন্টার মধ্যেই রাস্তা সাফ হয়ে যেত, কিন্তু এরা তো হয়তো প্রফেশনাল রাজনীতি করে আসেননি দীর্ঘদিন ধরে। একটা আবেগ ছিল, যেভাবে কোথাও ভাইরাল হয়ে গেছে পোস্ট, আমি আবারও বলছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও সত্যি মনে হচ্ছিল যে কতক্ষণ টিকতে পারবে। এদিক ওদিক থেকে আসা নানা রকমের বয়স, যারা কখনো কোনো রাজনৈতিক দলে মিছিল মিটিংয়ে হাঁটেওনি হয়তো সে অর্থে, একই রকম স্লোগান চলছে, একই স্লোগানে তারা এগিয়ে আসছে, বিভিন্ন দিক থেকে এগিয়ে আসছে। আমার মনে আছে এর আগে একবার নবান্ন অভিযানের সময় একটা স্পেশাল রিপোর্ট প্রতিবেদনই হয়েছিল যে নবান্নে যাওয়ার আরও নাকি 2-3টে রাস্তা ছিল অলিগলি বেয়ে, যেগুলোতে কোনো গার্ডরেল ছিল না, যেগুলোতে কোনো ঝালাই করা কোনো লোহার ব্যারিকেড ছিল না, সেখান দিয়েও যাওয়া যেতে পারতো। কিন্তু দেখা যায় যে শুধুমাত্র সামনে দুটো রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা হয় আর সেখান থেকে ফিরে আসা হয়। কিন্তু এইবারের অদ্ভুত ছবি দেখলাম আমরা, আন্দোলনকারীরা কোনো অলিগলি পর্যন্ত বাদ রাখেনি, এবং যে কারণে নবান্ন থেকে মাত্র 850 মিটার দূর পর্যন্ত তারা পৌঁছে যেতে পেরেছিল। এক এক দলকে আটকালে অন্যান্য দল চলে আসছে, এক এক রকমভাবে ছড়িয়ে যাচ্ছে।
সত্যি তাই, সাম্প্রতিক সময় কোনো রাজনৈতিক দলের কোন অভিযানে এই রকম বেপরোয়া নাছোড় আন্দোলনের মনোভাব আমরা অন্তত দেখতে পাইনি। আর দেখতে পাইনি বলেই তাই আবারও বলি যে সত্যি সত্যি যদি প্রতিবাদের আগুনটা জিয়ে না রাখা যায়, যদি প্রতিবাদের গর্জনটা একই রকম ভাবে করে না যাওয়া যায়, যদি সেখানেও আমরা ওরা ওরা আমরা, ওদের সঙ্গে আমরা নেই আমাদের সঙ্গে ওরা নেই, এই আমরা ওরার বিভাজন, এই ভাগ বাটোয়ারা করে প্রতিবাদ চাওয়া হয়, তাহলে শুধুমাত্র শাসক পক্ষ তার অ্যাডভান্টেজ নেওয়া ছাড়া আর কিছু তার আমাদের করার থাকবে না। আজকের যে প্রবল আন্দোলন দেখলাম সেখান থেকে আরও একটা বিষয় স্পষ্ট হলো, সত্যি সত্যি লড়াইটা দুজনের মধ্যেই হচ্ছে, এক জনতা তার সঙ্গে মমতার পুলিশ, জনতা বনাম মমতার পুলিশ। দেওয়ালে পিঠ থেকে গেলে তখন বোধহয় মানুষ সামনের দিকে এগোয়, আর মানুষ যখন প্রতিবাদে এগোতে থাকে তখন শাসকের ব্যারিকেড সত্যি সত্যি ভেঙে যায়। অভয়ের বিচার চেয়ে আজ রাজপথের আন্দোলন সেই ছবিটাই দেখালো। কোনো রাজনৈতিক দলের পতাকা দেখতে পাওয়া গেল না, না তো কোনো রাজনৈতিক দলের মুখও দেখতে পাওয়া গেল। বিজেপি আগাগোড়া সমর্থন জানালো, কিন্তু যখন মানুষ এগিয়ে এলো তখন সেখানে কোনো বিজেপি নেতাদেরই খুঁজে পাওয়া যায়নি, কোনো পরিচিত রাজনৈতিক মুখ দেখতে পাওয়া গেল না। সোশ্যাল মিডিয়া, আমি তো বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র হিরো, একমাত্র আশ্রয়, একমাত্র নেতা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়ায় নবান্ন অভিযানের ডাক, বাস্তবে তার প্রতিফলন দেখলাম আমরা আজ, যে প্রায় 5 ঘন্টা ধরে ক্রাউড সামলাতে, মানুষ সামলাতে, জনতা সামলাতে হিমশিম খেতে হলো পুলিশকে। কারণ এই জনতার কোনো মুখ নেই, এই জনতার কোনো প্ল্যান পুলিশের কাছে সত্যি সত্যি স্পষ্ট ছিল না, শুধুমাত্র কিছু ভয় ধরানোর কাজটা করে গেছিল তার আগে থেকে। গতকাল থেকে পুলিশের প্রস্তুতি বলে দিচ্ছিল আসলে তারা কতটা নার্ভাস। কন্টেনার দিয়ে ব্যারিকেড করা হয়, আজ পর্যন্ত কেউ দেখেনি। ক্রেন দিয়ে কন্টেনার তুলে এনে সেই ব্যারিকেড বানানো হয়, নবান্ন চত্বরকে 2000 পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়, রাস্তায় নামানো হয় জল কামান, বজ্র, দফায় দফায় একদিকে জল ছোড়া হচ্ছে, অন্যদিকে যেটা যেভাবে কোথাও কাঁদানে গ্যাসের শেল সেটা ফাটানো হচ্ছে এই বজ্র তার মাধ্যমে। মুহুর্মুহু পুলিশের লাঠিচার্জ হচ্ছে, বারবার জল কামান, কাঁদানে গ্যাসের সেল। তারপরেও নবান্নের দুয়ার প্রায় দোরগোড়া পর্যন্ত পৌঁছে গেল প্রতিবাদের কণ্ঠস্বর। সত্যি চেনা ছক ছিল না পুলিশের, তাই অহেতুক আগাম ভয় দেখানোর কাজ করেছে, আর ঘটনাস্থলে নার্ভাস হয়েছে, নার্ভাস হয়ে বেপরোয়া লাঠিচার্জ করতে শুরু করেছে। একটা ছোট ঝলক। নবান্নের ঢিলছড়া দূরত্বে শরৎ চ্যাটার্জি রোড, সেই রাস্তাতেই বিক্ষোভকারীদের আন্দোলন যে মিছিল, সেই মিছিল এসে পৌঁছেছে। এখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে দেওয়া হয়েছে, রয়েছে র্যাফ এবং লাঠিধারী পুলিশ। কিন্তু সেখানে দাঁড়িয়ে তারা আন্দোলনকারীরা তারা আন্দোলন করে যাচ্ছেন এবং উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান দিয়ে যাচ্ছে, হাতে কিন্তু দেশের জাতীয় পতাকা রয়েছে। ঠিক নবান্ন থেকে ঢিলছড়া দূরত্বে কিন্তু এই আন্দোলন, এবং তাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিসের দাবিতে তারা কিন্তু এই আন্দোলন চালাচ্ছেন। এই যদি ব্যারিকেড আন্দোলনকারীরা কোনো মতে ভেঙে ফেলে তাহলে ঠিক 1 মিনিটের মধ্যে তারা কিন্তু নবান্নে পৌঁছে যাবে। নবান্নের ঢিলছড়া দূরত্বে কিন্তু তারা এই মুহূর্তে আন্দোলন করছেন। এ তো কিছুই নয়, হাওড়া ব্রিজ থেকে হাওড়া ময়দান, হেস্টিংস থেকে কলেজ স্কোয়ার, দিকে দিকে ভয়ঙ্কর সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এই সক্রিয়তা সেদিন আরজি করার রাত্রে, 14 আগস্টের রাত্রে দেখালে না জানি কত তথ্য প্রমাণ বেঁচে যেত। আজ হয়তো তদন্ত শেষ হয়ে যেত, দরকার নেই, কই বাত নেই।
আন্দোলন আটকানোর জন্য সক্রিয় মমতার পুলিশ। যে জনতার প্রতিরোধের সামনে ভেঙে পড়ল প্রতিরোধের ব্যারিকেড, সেই ছবি আমরা দেখতে পেলাম আজকে। জনতা এগোতেই পিছু হটল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আমি আবারও বলি, রিপিট করি, না কোনো রাজনৈতিক মিটিং মিছিলে এই ছবি দেখিনি যেখানে জনতা এগোচ্ছে আর পুলিশ পিছোচ্ছে। সেই ছবিরও সাক্ষী থাকলাম আমরা। হাজার হাজার মানুষ রাস্তায় নামলো, সবার গলার এক স্বর, দফা এক, দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। একের পর এক স্লোগান উঠল। আজ সোজাসুজি স্বরলিত অনেকগুলো প্রশ্ন রয়েছে। এই আমরা ওরা বিভাজন থেকে শুরু করে প্রতিবাদীর কণ্ঠরোধ, যে সংখ্যার মানুষজন রাস্তায় ছিলেন এর থেকে ৩-৪ গুণ বেশি সংখ্যার মানুষজন রাজনৈতিক মিটিং মিছিলে থাকে। অথচ এই যত সামান্য গুটি কয়েক মানুষকে সামলাতে ৫ ঘন্টা পুলিশকে লেজে গোবরে হতে হলো কিসের জন্য? এই প্রশ্নগুলো করবো, তবে তার আগে সেই স্লোগানগুলো একবার শুনিয়ে নেব। স্টুডেন্টের হাহাকার, ইস্তফা দাও মমতা সরকার। গুলি চলবে, বুক পেতে দিলাম, গুলি চলবে, সরে যাব না, দাঁড়িয়ে থাকবো, শান্তিপূর্ণ আমাদের বিক্ষোভ চলবে। দাঁড়িয়ে থাকবো, শান্তিপূর্ণ বিক্ষোভ চলবে, কিন্তু কোনো জায়গাতেই দাঁড়ানোর অবস্থা রাখা গেল না, কারণ অনেক আগে থেকে চারিদিকে ব্যারিকেড করা হলো। এটাও নজিরবিহীন ছবি দেখলাম আমরা। সকাল থেকে কোথাকার কে এক ছাত্র সমাজ, কে ডেকেছে এত প্রশ্ন তাদেরকে দেখে ছাত্র মনে হয় না। তারা বলছে ছাত্র সমাজের ডাক দিয়েছি আমরা নবান্ন অভিযানে, সবাইকে ডেকেছি আমরা, কিন্তু অর্গানাইজেশনটা আমরা ফর্ম করেছি নতুন, এই অর্গানাইজেশনে সবাইকে ডাক দেওয়া হয়েছে। তাদের তো কেউ চেনে না, তাদের ডাকের কি গ্যারেন্টি, কি ভরসা? এমনকি রাজনৈতিক দল যারা বিজেপি তাদেরকে সাপোর্ট করলো, তাদের নেতাদেরও 1-2 বাইরের বেশি নেতাদের দেখতেও পাওয়া গেল না। অর্থাৎ এই যৎসামান্য লোক, পরিসংখ্যান বলছে খুব জোর 30-40 হাজার হবে, তাদেরকে সামলাতে এত হিমশিম অবস্থা হতে হলো পুলিশকে। স্লোগানের পর স্লোগান চললো, তারা দাঁড়িয়ে থাকবেন বলেছিলেন, এগিয়ে যাবেন বলেছিলেন, প্রত্যেক ক্ষেত্রে ছত্রছত্রে বাধা দেওয়া হলো। তারপর যেটা হলো সেটা হচ্ছে বেপরোয়া লাঠিচার্জ, পাগলের মতো লাঠিচার্জ। 8 থেকে 80, কে নারী, কে পুরুষ, কে বৃদ্ধ, কে ছাত্র, দেখার দরকার নেই, বেপরোয়া লাঠিচার্জ শুরু হয়ে গেল। সত্যি যদি সেদিনকে এই অবতারে দেখতে পেতাম আমরা আরজি করের রাতে, আমি আবারও বলি, তাহলে না জানি কত তথ্য প্রমাণ আমাদের হাতে এখনো পর্যন্ত রয়ে যেত। সিবিআই এতক্ষণে তদন্ত শেষ করে বাড়ি চলে যেতে পারত, কিন্তু সেই ছবি আমরা দেখতে পেলাম না। আমি দুটো বক্তব্য শোনাবো, একদিকে দুদিকের ছবি দেখাচ্ছি। সেদিনকের ছবি যেখানে অতি নিষ্ক্রিয় পুলিশ পালিয়ে গিয়ে সিস্টারদের কাছে গিয়ে বলেছিল আমাদেরকে অ্যাপ্রন দিন, আমাদের লুকিয়ে থাকার জায়গা দিন। আর আজ নাকি অতি সক্রিয়, কারণ ওদের কাছে আগে থেকেই খবর ছিল নাকি মহিলাদের এগিয়ে দিয়ে, শিশুদের এগিয়ে দিয়ে নাকি গুলি চালানোর মতো পরিবেশ তৈরি করা হবে।
এমন একটা সময় দেখতে পাওয়া গেছে যখন কেউ নেই, নবান্নের সামনে, সাঁতরাগাছির সামনে যে ঝালাই করা ব্যারিকেড রয়েছে তার সামনে কেউ নেই। তার আগে বহুক্ষণ ধরে লাস্ট 15-20 মিনিট ধরে এমন জল কামান দেওয়া হয়েছে, সেখান থেকে অনেকেই সরে গেছেন, একজন দুজন তখনও পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, জাতীয় পতাকা নিয়ে। তারপরও ওই ফাঁকা রাস্তাতেও জল কামান চলেছে। আমরা যারা সাংবাদিকরা দেখে ভাবছিলাম যে ফাঁকা রাস্তায় কেন জল কামান চালানো হচ্ছে, বোধহয় জল কামানে মানে দায়িত্ব ছিল এতখানি নিয়ে এসেছি, এতটা শেষ করে ফিরে যেতে হবে, বোধহয় সেইটুকু অ্যাসাইনমেন্ট ছিল। ফাঁকা রাস্তাতেও জল কামান যে চালানো যায় উদ্দেশ্যবিহীনভাবে কোনো লোক ছাড়া, সেই ছবিও দেখিয়েছে আজকে এই রাজ্যের পুলিশ। আমি দুটো বক্তব্য শোনাবো, একটা হচ্ছে যারা সাধারণ মানুষ তারা কি বলছিলেন এসে তাদের বক্তব্যগুলো, সেটাও শোনাবো। আর তার সঙ্গে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, তার কি বক্তব্য যে কিসের জন্য এই ফাঁকা রাস্তায় এই লাঠি, এই দেখুন কত দূরে রয়েছে ক্রাউড, তারপরও কত দূর থেকে টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে, কাছে আসার সঙ্গে সঙ্গে বেপরোয়া লাঠিচার্জ, ফাঁকা রাস্তায় জল কামান, কিসের জন্য, কি ভয় ছিল, সেই বক্তব্য শোনাবো। তারপর আমি আসছি আজকের অতিথিদের কাছে। আমাদের অ্যাকশন নিতে হবে, এই দুষ্কৃতি নাহলে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলবে যাতে সাধারণ মানুষের, আজকে প্রচুর মানুষ কাজে বেরিয়েছিলেন, সমস্ত দফতর খোলা ছিল, একটা কর্মব্যস্ত দিন, সেইখানে অশান্তি করে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল যাতে এমন কিছু ঘটনা ঘটে যায় যে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়ে যায়। তো যখন সাধারণ মানুষকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়, যখন সাধারণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার দেখা যায়, তখন পুলিশকে বলপ্রয়োগ করতেই হয় এবং সেটা করা হয়েছে। যারা আমার সঙ্গে এই মুহূর্তে আছেন, রয়েছেন সজল ঘোষ বিজেপি মুখপাত্র, রয়েছেন চিকিৎসক শান্তরূপ দে, অন্যদিকে রয়েছেন রাজনৈতিক কর্মী অনিন্দ্য সিনহা রয়, রয়েছেন ডক্টর অর্চিষ্মান ভট্টাচার্য এবং রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। যেটা দিয়ে শুরু করছিলাম, যে এক্ষুনি দেখাচ্ছিলাম যে সুপ্রতিম সরকার, এটি দক্ষিণবঙ্গ, তার বক্তব্য যে এরা যাতে একটা কিছু করে ফেলতে পারত, সাধারণ মানুষ একটা কর্মব্যস্ত দিন, তারা প্রত্যেকে কাজে বেরিয়েছিলেন, সেক্ষেত্রে বল প্রয়োগ করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। আমার দুটো প্রশ্ন, আগামীকাল 28শে অগস্ট কি ভূমিকা থাকবে? আগামীকাল 28শে অগস্ট কি অফিসিয়ালি রেড লেটার ডে, মানে সমস্ত দপ্তর বন্ধ থাকবে, মানুষ কাজকর্মে যাবেন না, কারণ তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন, জায়গায় জায়গায় জেলা জেলা থেকে সেখানে তারা আসবে, সেই জন্য সেখানে পুলিশের ভূমিকা কি থাকবে? আর নাম্বার 2, 21শে জুলাই কি কলকাতার সমস্ত অফিস বন্ধ থাকে, মানুষ রাস্তাঘাটে বেরোন না, কলকারখানা খোলা থাকে না, অফিস আদালত খোলা থাকে না, মানুষ ওই বাড়িতে বসে থাকেন, সবাই শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে টিভিতে দেখার জন্য বাড়িতে বসে থাকেন, এই ধরনের হাস্যকর বয়ানের পর এবং আজকে এই নাম না জানা, পরিচয় না জানা, যত সামান্য যে ছাত্র সমাজকে সবাই অবহেলা করছে, এরা কারা, এরা কি, এরা কোথা থেকে পড়াশোনা করেছে, কি করেছে, তারা যখন রাস্তায় নামলো, না কোনো চেহারা আছে, না মুখ আছে, না কোনো পরিচয় আছে, না কোনো স্ট্র্যাটেজি আছে, নাথিং, তাদেরকে আটকাতেও 5 থেকে 6 ঘন্টা সময় চলে গেল, তাও এইভাবে ল্যাজে গোবরে হয়ে। কিসের উদ্দেশ্যে, কিসের জন্য পুলিশ রয়েছে? একটা বিষয় স্পষ্ট, এ রাজ্যের পুলিশ অন্তত সত্যিকারের অভয়ের বিচার চায় না, নাহলে কপিল সিব্বলকে এত লাখ লাখ টাকা খরচ করে অ্যাপয়েন্ট করতে হতো না। আমি আসবো সজলদার কাছে। সজলদা, আপনাদের দল বিজেপির তরফ থেকে সরাসরি বলা হয়েছে আমরা এদের পাশে আছি। শুরুতে বলা হলো যে বিজেপি এটা করছে, অন্য একটা নাম ভারিয়ে মুখোশ নিয়ে অনেকে শুরুও করে দিলেন, বলা শুরু করে দিলেন যে এটা আসলে বিজেপিরই, কিন্তু বিজেপি সামনে থেকে করা নয়, একটা ছদ্মবেশে ছাত্র সমাজ না, ওটা ছদ্ম সমাজ। সবাই ধরে নিল একটা শ্রেণী, যাদের ধরার তারা ব্যঙ্গ করলো, যাদের ধরার নয় তারা ধরে নিলেন যে ঠিক আছে চলো বিজেপি করছে, বিজেপির নেতারাই বলছেন, সবাইকে আহ্বান জানিয়েছেন, তারাই করছেন। দেখা গেল বাস্তবে না তো বিজেপি, না তো কোনো ছাত্র, সোশ্যাল মিডিয়া বেসিক্যালি মুখ হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল, অজস্র মানুষ এলো এবং এই মানুষের সঙ্গে সরাসরি রাজনৈতিক দলের মানে মিটিং মিছিলে কতজন এখানে নেতৃত্ব দিয়েছেন এর আগে সেরকম এক্সপিরিয়েন্স রয়েছে আমি জানি না, কারণ কোথাও সেরকম নন ফেস দেখতে পাওয়া গেল না। কিন্তু এই যৎসামান্য যে সংখ্যাটা, মানে প্রায় 30-40 হাজার, তাদেরকে সামলাতে নাজেহাল। আপনাদের কোথাও দেখতে পাওয়া গেল না, আপনাদের ছবি নিয়ে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছিল যে অগ্নিমিত্রা পাল কি ছাত্রী, দিলীপ ঘোষ কি ছাত্র, কিন্তু বাস্তবে এই যে ছাত্র, বিভিন্ন বয়সের মানুষজন ছাত্র সমাজের ডাকে সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট সেখানে এতজন চলে এলো, এখানে কোনো রাজনৈতিক দলের মুখ দেখতে পাওয়া গেল না, তাহলে কি রাজনৈতিক দল এটাকে হাইজ্যাক করতে পারলো না, নাকি সামনে আসতে চাইলো না ইচ্ছে করে? কোনটা? দেখুন, প্রথম কথা হচ্ছে এটা গণ আন্দোলন। আমরা একবারের জন্য বলিনি রাত দখলের লড়াইটা আসলে কাদের ছিল, আমরা সকলে সামিল হয়েছিলাম সেই রাত দখলের লড়াইতে,
কারণ লড়াইয়ের উদ্দেশ্যটা এক ছিল। যেখানে ঘটি বাঙাল মিলে যেতে পারে, দু পরিবারে বিয়ে দেওয়ার আগে, আজ থেকে এক দশক আগেও, 2 দশক আগেও মানুষ চিন্তা করতো যে ঘটি বাঙালের সাথে বিয়ে দেব না, বাঙাল ঘটিতে বিয়ে দেবে না। আজকে তারাও যদি এক হয়ে যেতে পারে, একটি ডাক্তার, একজন মেয়ে, সে নিহত হলো, ধর্ষিতা হলো কোথায়? একটা সরকারি হাসপাতালের ভেতরে, যেখানে সে শপথ নিয়েছিল মানুষকে বাঁচাবে। সেখানে যদি সমস্ত মানুষ এক হয়ে নেমে পড়ে, আমি প্রথমে সেই ধিক্কার জানাই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতাদের, যারা বললেন আমাদের নাম ব্যবহার করছে, এমন বললেন যেন নতুন ফায়ার লেডি, হ্যাঁ, যে তারা না এলে লোক আসবে না। আজকে মুখে চুনকালি বলল, আজকে যদি সমর্থন করতেন তার ক্রেডিটের একটু ক্ষীর আপনারাও খেতে পারতেন। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে কোনো আন্দোলনকে আমরা সমর্থন করছি, আজকেও সমর্থন করেছিলাম, এবং আমরা এটাও বলেছিলাম যদি প্রয়োজন বোধ করি, যদি লাঠি চলে, টিয়ার চলে, গুলি চলে, আমরা রাস্তায় নামবো। আমরা রাস্তায় নেমেছি। একটু আগে এডিজি বলছিলেন যা তা করে ফেলতে পারতো, তাই ওরা যাতে যা তা করতে না পারে, তাই পুলিশ আজকে যা তা করে দিল। আপনি বলুন না, আমি এটা মানছি তো যে এরা সংখ্যায় একটা অর্গানাইজ রাজনৈতিক দলের মতন সংখ্যায় ছিল না। এরা 30-40 হাজার, আপনি বলছেন, আমাদের চোখে সেটা 60-70 হাজার লোক হবে। এই 50 যাই হোক, 30 হোক, 40 হোক, যাই হোক, এই লোকগুলোকে বিক্ষিপ্তভাবে ছড়িয়েছিল তারা। আমি তো বললাম বিভিন্ন জায়গায় স্ক্যাটার, অলি পথে যে নবান্ন পৌঁছানো যায়, এটা আমি কোনো রাজনৈতিক মিছিলে দেখিনি, কিন্তু এক্ষেত্রে আজকে দেখলাম। বুঝতে পারলাম না, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যে পুলিশের জলকামান সকাল থেকে, একদম সকাল, ওরা যখনও পৌঁছয়নি, বোধহয় 1টা থেকেই ওরা জলকামান স্টার্ট করে দিল। সকাল থেকে আপনি যেমন বলছেন ফাঁকা মাঠে জলকামান মারছে, টিয়ার গ্যাসের স্টক ক্লিয়ারেন্স করবে কিনা বুঝতে পারছিলাম না, কথার আগেই টিয়ার মারছে, ফাটাফাট টিয়ার মারছে। কোথায় সামনে লোক? না, আমি বলছি, আরে আমি এটাই তো বলতে পারছি। একদমই তাই, যে অ্যাসাইনমেন্ট এসেছিলাম ভাই, এতগুলো খরচ করেছে, দেখিয়ে দেব হিসেব। হাওয়ার গতিবেগে এই টিয়ারগুলো আবার পুলিশের দিকে ব্যাক করে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই রকম অপদার্থতা বারবার নিজেরা জোর করে মানুষের সামনে তুলে ধরতে চায় কেন নিজেদের অপদার্থতা? এটাই তো আমি বুঝতে পারি না। এই মবকে যদি তোমার ডিসবার্স না করতে পারো, তুমি ঘিরে রাখতে পারতে। আমরা বলেছিলাম নবান্ন, এরা বলেছিল নবান্ন অভিযান, জনগণ নবান্ন অভিযান বলেছিল, নবান্ন ঘেরাও করার কথা বলেছিল, পুলিশ আজকে নবান্ন ঘেরাও করে দিল। মানে কি? মুখ্যমন্ত্রী পেছনের দরজা দিয়ে নবান্নে ঢুকছেন। আমি জানতে চাই, মুখ্যমন্ত্রীর একটা পোস্টার ছাপতে হবে যে সন্ধান চাই, মুখ্যমন্ত্রীর কোনো খবর নাই। আজকে মুখ্যমন্ত্রীর বদলে এডিজি সাউথ বেঙ্গল গত কয়েকদিন ধরে দেখছি রাজনৈতিক দলের মতন করে তারা ক্যাম্পেনিং করছে। এই দেখুন, এই পেজে কে লাইক করেছে, কে ডিসলাইক করেছে, হোয়াটস ননসেন্স। এদের কি কোনো মিনিমাম বোধ নেই? আরে আমরা তো কেউ, যারাই যিনি লাইক করুন কারোর পেজ, এমন তো নয় যে সেটা অবৈধ ISIS এর পেজ তো নয়, তারা কোনো সন্ত্রাসবাদী সংগঠনের পেজ তো নয়, যে কোনো মানুষ লাইক করতে পারে। তার জন্য একজন পুলিশের IPS র্যাঙ্কের একজন অফিসার তিনি এগুলো দেখাবেন? কতটা মূর্খতা! বলছে যে আমরা, নিজেরাই বলছে যে একদিকে বলছে বেআইনি, নিজেরা ঘোষণা করছে, আবার বলছে যে শান্তিপূর্ণ আন্দোলনে আমরা কোনো বাধা দেব না। চাওটা কি? নিজেরা বলছো বেআইনি, আবার নিজেরা বলছো শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেব না, তাহলে বেআইনিটা বলছো কেন? দু রকমের মাইকিং হয়েছিল যে আপনারা শান্তিপূর্ণভাবে দাঁড়ান, আমরা কোনো বাধা দেব না, তারপর তার দাঁড়ানোর আগেই জলকামান মারা শুরু হয়ে গেল। আমি আসছি বাকিদের কাছে, আমি তার আগে দুটো ছবি দেখাবো। একটা হচ্ছে কিভাবে কোথাও হেস্টিংসের সামনে যে বলা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেব না, নবান্ন পর্যন্ত পৌঁছে গেলে তবে গিয়ে জলকামান চালানো হয়েছে, হয়তো এরপর বলবেন তারা। এবং তারপর তো সুপ্রতিম সরকার বললেনই যে এদের ভয়ঙ্কর কোনো প্ল্যান ছিল, সাধারণ মানুষ বিপন্ন হয়ে যেতে পারতো। সেই সাধারণ মানুষ বিপন্ন হয়ে যাওয়ার জন্য, ভয়ঙ্কর প্ল্যান ধ্বংস করার জন্য পুলিশ কি করলো দেখুন সেই ছবি। আমি দেখাবো হেস্টিংসের সামনে পুলিশের ভূমিকা, দেখুন। লাঠিধারী বাহিনী, পুলিশ বাহিনী এগিয়ে চলেছে, অন্যদিকে বিক্ষোভকারীরা ধীরে ধীরে পিছচ্ছেন। টিয়ার গ্যাস স্প্রে করা হয়ে গেছে, টিয়ার গ্যাস ফায়ার করা হয়ে গেছে। উত্তপ্ত এই হেস্টিংস মোড়ে টিয়ার গ্যাস এবং ওয়াটার ক্যানন স্প্রে করে আর এই বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। পুলিশের সঙ্গে বচসা,
ধস্তাধস্তির পরিস্থিতি এই মুহূর্তে এই হেস্টিংসের মোড়ে বা হেস্টিংস থেকে হেস্টিংস রেসকোর্স সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে বচসা, পুলিশের সঙ্গে আচমকা একটা খণ্ড যুদ্ধের মতো পরিস্থিতি এখানে আটকে রেখেছে। আমার কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে আমি আসিনি, আমার রাজনৈতিক পরিচয় নিয়ে আসিনি, আমি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে এসেছি, সাধারণ নাগরিক হিসেবে স্টুডেন্টদের সমর্থনে এসেছি। আমি বলেছিলাম যে এর সঙ্গে আমি জলকামানের ছবিটাও দেখবো যে কিরকম ভাবে পুলিশ শান্তিপূর্ণ অভিযান করছে। পর বলেছিলাম দুখানা ছবি দেখাবো, সেটা দেখাতে পারলাম না, আমি পরের ছবিটা আবার পরে দেখাবো। তার আগে আমি আসি শান্তরূপ এখানে রয়েছেন, অরিত্র রয়েছেন এবং অর্চিষ্মান রয়েছেন। আমি বেসিক জায়গা থেকে তিনজনকে একই প্রশ্ন করতে শুরু করবো। প্রথমত আমরা তো অভয়ের জন্য বিচার চাইছি এবং সেখানে যে পুলিশি অপদার্থতা সেটা স্পষ্ট রয়েছে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে, এবং যে অস্পষ্টতার জন্য আজকে সিবিআই এর এই তদন্ত শেষ করতেও এত সময় লাগছে, কারণ বেসিক জায়গাগুলোতে চূড়ান্ত ফাঁক গাফিলতি রয়েছে। সেই জায়গায় বিচার চাওয়ার ক্ষেত্রে ওরা হওয়া উচিত নাকি প্রতিবাদের স্বর এক হওয়া উচিত? যারাই ডাকুক, যেভাবেই ডাকুক, যদি সেটা শুধুমাত্র অভয়ের বিচারের জন্য হয় তাহলে এক সুর এক স্বর হওয়াটা হচ্ছে না কেন? মানে এইখানেও কেন এই ভাগ বাটোয়ারার প্রতিবাদ চলছে? একে করে আসছে। একটা কথা বলি যে আজকের আন্দোলনটা ডাক দিয়েছিল ছাত্র সমাজ, কিন্তু আন্দোলনটা শুধু ছাত্রদের ছিল না, এটা সবার। কারণ যিনি ধর্ষিত হয়েছেন তিনি শুধু ছাত্র বা কোনো ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। এক্স্যাক্টলি, ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান মানে শুধু অভিযানটা ছাত্রদের নয়, এটা সবার। কারণ যিনি ধর্ষিত হয়েছেন তিনি একজন সবার আগে আমার বাংলার নাগরিক, তাই বাংলার সমাজ ধর্ষিত হয়েছে, তাই সমগ্র সমাজ আজকে এই সমাজ বন্ধনের ডাকটা দিয়েছিলেন। এটা শুধু নবান্ন ঘেরাও একটা ছাত্রদের ডাক না। তাই যারা এরকম কথাগুলো বলছেন যে রাজনৈতিক দল, তাদের মতো আর মানে একটা মূর্খতার পরিচয় সব তিনি যারা দিচ্ছেন। আর দ্বিতীয়ত, আজকে শান্তি শৃঙ্খলাপূর্ণ একটি আন্দোলনকে বিশৃঙ্খলা করলো পুলিশ। প্রথম থেকে শেষ অবধি ফেলিওর পুলিশ, প্রথম থেকে শেষ অবধি। আচ্ছা, কোন জায়গায় আজকে পুলিশ যে লাঠিচার্জ করলো, আমি এডিজি সাউথ বেঙ্গলকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনি জানান কোথায় 163 জারি ছিল যেখানে আপনি এইভাবে লাঠিচার্জ করলেন? পার্টিকুলার এরিয়া বেসিসে বলতে হবে ফার্স্ট। সেকেন্ড, সোশ্যাল মিডিয়াতে কিভাবে আপনি বলতে পারেন যে কে দোষী কে ভেবে করছে? কোনোভাবে সোশ্যাল মিডিয়ার কোনো রকম ডকুমেন্টারি অথেন্টিকেশন থাকে না। একজন আইপিএস এর র্যাঙ্কের কি এটা জানা নেই? থার্ড, পুলিশ ওখানে ইনস্ট্যান্ট ঘোষণা করছে আমি এই জনতাকে এখন একটা আইন বিরোধী ঘোষণা করলাম। এটা কি আপনার বাবার সম্পত্তি পশ্চিমবাংলাটা? পুলিশ যেখানে সেখানে আইন বিরোধী আইন, কারণ কোর্টের পেপার, পুলিশের এগেনস্টে কেস করা উচিত, সাধারণ জনস্বার্থ মামলা হবে। পুলিশ যেখানে সেখানে যখন তখন যা খুশি একটা ঘোষণা করে দিচ্ছে, যেন মামার বাড়ির আবদার করে ফেলেছে। ফোর্থ, যেভাবে অগণতান্ত্রিকভাবে সাধারণ নিরস্ত্র মানুষের ওপর এইভাবে অত্যাচার করা হলো, টিয়ার গ্যাস করা হলো, এবং শুধু তাই না, অনেক কার্ডিয়াক পেশেন্ট ওখানে সিভিয়ার অসুস্থ হয়ে গেছে। আমার কাছে ফুটে গেছে যেখানে 18টা অবধি স্টিচ পড়েছে একজন মহিলার, তার মাথার কপাল থেকে একদম ফ্রন্টাল নেজাল পার্ট অবধি তার পেটে দুফাটা হয়ে গেছে। এই রকম ভয়াবহ লাঠিচার্জ নিরস্ত্র ছাত্রছাত্রী তথা সাধারণ জনগণের উপর কেন করালো? ফোর্থ, ফিফথ, একটা সাধারণ ছাত্রছাত্রীর ডাক, তাদের কোনো শৃঙ্খলাবদ্ধ সেরকম ভাবে ছিল না, কোনো রাজনৈতিক পার্টির মতো তারা শৃঙ্খলাবদ্ধ ছিল না। তাদেরকে যদি সামলাতে পুলিশেরা হিমশিম খেয়ে যায়, আবার পশ্চিমবঙ্গ পুলিশ যে কতটা ব্যর্থ আজকের দিনে এটা পুনরায় প্রমাণিত হয়ে গেল। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেভাবে আমরা বাংলাদেশে দেখেছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হচ্ছে, আর তার জলজান্ত উদাহরণ আজকে আমরা দেখলাম। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে টিকিটই দেখা গেল না, পেছন দরজা দিয়ে নবান্নে ঢুকছে, আর এই পার্টি রিপ্রেজেন্টেটিভের কাজ করছে সাউথ বেঙ্গল এডিজি। এর থেকে নিন্দনীয় ঘটনা হতে পারে না, যেখানে পুলিশ আর working as a party representative, they are not doing their job. যারা ভুলে গেছে যে তারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, তারা এখন পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ মতো কাজ করছে। এটা চরম দুর্ভাগ্যনীয় ঘটনা। এবং শুধু তাই না, আগামী দিন যদি মনে করে থাকেন 27 তারিখটা শেষ, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করার জন্য এখন গোটা বাংলা রাস্তায় নেমেছে। আগে দেখো হোতা হে ক্যা, এখনো খেলা অনেক বাকি। না, আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম দুটো বিষয়। আমি গতকাল একজনকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার তো বয়স 50-এর ওপর, আপনি তো ছাত্র নন কোনো দিক থেকে, আপনি ছাত্র সমাজের ডাকে তাহলে কেন যাবেন? উনি বলেন ছাত্র সমাজ কখনোই বলেনি যে ছাত্রদের জন্য, ছাত্ররা মিলে যাবে এখানে, তাদের ডাকে আমরা যাবো। কারণ আমি অভিভাবক, আমার বাড়িতে একটা মেয়ে আছে, সেও বড় হচ্ছে, সেও আজ বাদে কাল কলেজে যাবে, এবং আমার আশা সেও ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, আমি যাব বাবা হিসেবে যাব। আমি এখানে অনেক বয়সের ছেলেমেয়েদের দেখেছি। আমি অরিত্রর কাছে আসছি। অরিত্র, দুটো চেহারা, দুজনের চেহারা, মুখ এক
মিছিলের শুরুর দিকে মানে শুরুর সময় যখন এই নবান্ন অভিযান শুরু হয় তখন কিছু একটা দুটো মিছিলের শেষের দিকে অর্জুন সিংকে দেখতে পাওয়া গিয়েছিল। আর নাম্বার 2 কামদুনি প্রতিবাদী টুম্পা কয়েলকে দেখতে পাওয়া গেছে মিছিলের একদম যখন শেষ লগ্নে সেই সময়। হ্যাঁ, কামদুনি কাণ্ডের প্রতিবাদী, শুরুতেই বললাম কামদুনি কাণ্ডের প্রতিবাদী। এর বাইরে এই যে সোশ্যাল মিডিয়া জুড়ে যে সারাক্ষণ ধরে বলা হলো বিজেপি তো সমর্থন করছে, বিজেপি সমর্থন তারা চেয়েছে, তারা বিজেপি সমর্থন করছে। আর সত্যি তো এটা বড় পার্টির সমর্থন না হলে কোনো জিনিস এইভাবে আন্দোলন হয় বা কি করে সম্ভব? হাজার একটা লিগাল জায়গা থাকে, এই যে ধরে নিয়ে চলে গেছে সবাইকে লালবাজারে কানিকারির লোককে। কিন্তু এই আমি আবারও ছবি দেখাচ্ছি চরিত্র যেভাবে কোথাও ব্যারিকেডগুলো, এই ব্যারিকেডে মনে থাকবে যখন সত্যি সত্যি বিজেপির নবান্ন অভিযান হয় বা সিপিএম এর কোনো অভিযান হয়, এর থেকে কম করে 4-5 গুণ বেশি লোক রাস্তায় থাকে। এই যৎসামান্য লোক, এত ব্যঙ্গ বিদ্রুপ, তারপরও পুলিশি ব্যর্থতা কিসের জন্য? দেখুন, প্রথমেই কোটি কোটি মানুষ আমাকে শুনছেন, আমি মার্জনা চেয়ে নিচ্ছি যে আমি নিজেও প্রাথমিকভাবে এই আন্দোলনের যে মোটিভ, তার পিছনের পলিটিক্যাল ইন্টেনশন, এই নিয়ে বিভিন্ন সমালোচনামূলক লেখা লিখেছি। আমি লিখেছি যে ছাত্রদের নাম করে কিছু সাদা চুলদাড়িওয়ালা লোকজন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সত্যি আজকে এইখানে দাঁড়িয়ে এই ছবিগুলো দেখে তারা বিজেপির সমর্থক না সিপিএমের সমর্থক না তৃণমূলের সমর্থক সেটা আমাদের কাছে ইমমেটেরিয়াল। আজকে আমি পরাজিত হয়েছি, আজকে আপনারা জিতেছেন, সেই সমস্ত মানুষ জিতেছে। আপনারা গণতান্ত্রিকভাবে আমাকে উত্তরটা দিয়েছেন যে কোনো রকম রাজনৈতিক মুখ ছাড়া, নেতা ছাড়া, পতাকা ছাড়া, শুধুমাত্র দেশের পতাকা নিয়ে যেভাবে লক্ষ লক্ষ মানুষ আজকে ময়দানে নেমেছেন, ত্রিস্তরীয় ব্যারিকেড করতে হয়েছে, সকাল থেকে জলকামান বার করতে হয়েছে, টিয়ার গ্যাস নিয়ে র্যাফকে নামাতে হয়েছে, সেইখানে আমরা যারা ঠান্ডা ঘরে বসে ফেসবুকে লিখি, টুইটারে লিখি, প্রতিবাদ জানাই, আমরা পরাজিত হয়েছি। আপনারা জিতেছেন, আপনারা আমাদের দেশের নায়ক, আপনারা আমাদের দেশের লিডার। আমরা সত্যি বিগ জিরো, সেটা আজকে যারা ওইখানে বসে ওইখানে জলকামানের মুখে দাঁড়িয়ে জাতীয় পতাকাটা ওড়াচ্ছেন তারা প্রমাণ করে দিচ্ছেন যে আমরা হেরে গেছি। আমরা যারা বড় বড় কথা বলছি, প্রশাসনের নামে পক্ষে বলছি, বিপক্ষে বলছি, প্রশাসন পরাজিত হচ্ছে, জলকামান ছুটছে। আমি শুধু জানতে চাই যে 14ই আগস্ট রাত্রেবেলা জলকামানগুলো কোন ট্যাঙ্ক থেকে ভরতে গেছিলেন? ক্রাইম সিন যখন ভ্যান্ডালাইজড হচ্ছিল তখন টিয়ার গ্যাসগুলো কোথায়, কোন আলমারিতে তুলে রেখেছিলেন? তখন আপনাদের কাছে নোটিশ আসে না, তখন আপনারা বোঝেন না কোনটা পলিটিক্যাল না। আজকে এই যে ঘটনাটা ঘটেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আনঅর্গানাইজ মুভমেন্ট। কেন ভয় পাচ্ছে পুলিশ? কারণ যখনই আনঅর্গানাইজড হয়ে যায়, সেখানে কোনো দলের সমর্থন আছে কি নেই সেটা ইমমেটেরিয়াল হয়ে যায়। আপনি বলে দিতে পারেন এই 70,000 লোক যারা এসছে প্রত্যেকে খালি বিজেপি করেন, এখানে বিজেপির বাইরে আর কোনো সাধারণ মানুষ নেই, এই কথা কেউ গ্যারান্টি দিয়ে বলে দিতে পারেন? বিজেপির সমর্থকও যেরকম আছে, আবার অনেক সাধারণ মানুষ আছে, ছাত্রছাত্রী আছে, চিকিৎসক আছে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার রয়েছে, এমনকি বহু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ ময়দানে নেমেছেন। এবং আমি আবারও বলছি যে এই চিত্র বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, যে ঠান্ডা ঘরে বসে স্ট্র্যাটেজি করে ওই ব্লু প্রিন্ট বার করে রাজনীতি হয় না। রাজনীতি যদি আসলে কেউ করে, এই অরাজনীতির মোড়কে থাকা সাধারণ মানুষ করতে পারে। দেশের জাতীয় পতাকাটা নিয়ে যারা ওই জলকামানের মুখে দাঁড়িয়ে লড়ছিলেন, তারা আজকে জিতেছেন, আমরা হেরেছি। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না তিনি কোনো বিবৃতি দিয়েছেন কিনা, সম্ভবত দেননি, তার দেওয়ার সাহস হবে না। তিনি ওই জন্য তার ওই বিভিন্ন সেনা সামন্ত হিসেবে বিভিন্ন পুলিশ অফিসারদেরকে এগিয়ে দিচ্ছিলেন। ক্রাইম সিন ভ্যান্ডালাইজ করেছেন, প্রমাণ লোপাট করেছেন, সেই নিয়ে সিবিআই বারবার সুপ্রিম কোর্টে সওয়াল করছে, সেই বিষয়ে কারোর কিছু বলার নেই। যত উপদ্রব, যত অন্যায়, সমস্ত সাধারণ মানুষ হয়ে গেছে আজকে জঙ্গি, তারা নাকি রাষ্ট্রদ্রোহী, তারা নাকি সমস্ত কিছু করতে পারে, তারা দাঙ্গা হাঙ্গামা করতে পারে। আর যারা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক, আরজিকর হাসপাতালে ঢুকে সেদিন ওখানে ধর্ষণ করলেন, মেয়েটিকে খুন করলেন, তারপরের দিন প্রমাণ লোপাট করতে গেলেন, তারা কেউ রাজনীতি করছেন না, সমস্ত রাজনীতি করছে দেশের সাধারণ মানুষ। এই প্রশাসন আজকে ভয় পেয়েছে। আমি গর্বিত আমার দেশের নাগরিকের জন্য। আপনি বিজেপি করুন, সিপিএম করুন, তৃণমূল করুন, একজন নাগরিক হিসেবে আমি গর্বিত যে আপনারা প্রশাসনকে ভয় পাইয়েছেন, পুলিশকে ছুটিয়ে আজকে সারাদিন ছুটিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে 4-5 ঘন্টা লাগে দেশের মানুষের মুখ বন্ধ করানোর জন্য। একদমই তাই। এবং আরো একবার স্পষ্ট হয়ে গেল কোথাও, সত্যি সত্যি আমি বলছিলাম না, শুরু থেকে আমরা বলেছি যে এই অভয়া কাণ্ডের পর বললাম না, সে কোথাও একটা পয়েন্ট থেকে যার পরে আর কিছু নিয়ন্ত্রণ করা যায় না। দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত রাগ, অভিমান, অভিযোগ সহ্য করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছে, সত্যি সত্যি এই সময় দাঁড়িয়ে বুদ্ধিজীবী কে, আপনি কে বুদ্ধিজীবী, ইম্যাটেরিয়াল, অপ্রয়োজনীয়, কে বড় নেতা, অপ্রয়োজনীয়, কে বড় অভিনেত্রী, অভিনেতা, অপ্রয়োজনীয়,
কে বড় কবি অপ্রয়োজনীয়, কারুর দরকার পড়ছে না। এই সময় দাঁড়িয়ে সত্যি সত্যি বোধহয় আসল নেতা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যারা প্রত্যেক সময়তে মানুষের রাগ দুঃখগুলো তাদের প্ল্যাটফর্মে দেখছে, ওয়ালে দেখছে, সেটাকে শেয়ার করছে, বিশ্বাস করছে, রাস্তায় নামছে। আর এর থেকে বড় কিছু হতে পারে না। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ নিয়ে আসছি, আমি অর্চিষ্মান এবং অনিন্দবাবু রয়েছেন, দুজনের কাছে আসবো। বিজেপির আজকের ঘটনার পর বিজেপির তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়। সুকান্ত মজুমদার প্রেস কনফারেন্স করেন এবং তিনি প্রেস কনফারেন্স করে বলেন যে আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হবে। আগামীকাল 12 ঘন্টার বন্ধের ডাক দেয় রাজ্য বিজেপি। সুকান্ত মজুমদারের এই প্রেস কনফারেন্সের পরই আমরা দেখি যদিও লালবাজারে আটকে যাওয়া অনেক মানুষজন যারা এই আজকের মাঠে ছিলেন তাদেরকে ছাড়ানোর জন্য বিজেপির বেশ কিছু নেতানেত্রী লালবাজার পৌঁছন। তারপর সুকান্ত মজুমদারের প্রেস কনফারেন্সে আমরা জানতে পারি যে আগামীকাল বিজেপি 12 ঘন্টার বন্ধ ডাকছে। কিন্তু ঘটনা হলো তারপর আবার একটা প্রেস কনফারেন্স পেলাম আমরা, যেখানে বলা হচ্ছে বিজেপির ডাকা বন্ধ নাকি বেআইনি। বিজেপির বন্ধকে বেআইনি ঘোষণা করা হলো। আগামীকাল রাজ্যে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি, সেই বন্ধকে এবার বেআইনি ঘোষণা করা হলো পুলিশের তরফ থেকে। আমি দুটো বক্তব্য শোনাই ব্যাক টু ব্যাক, সুকান্ত মজুমদারের বক্তব্য এবং তারপর যে বন্ধকে বেআইনি ঘোষণা করা হচ্ছে। আর কি কি জিনিস বেআইনি ঘোষণা করবে রাজ্য পুলিশ আমি জানি না। একসময় যারা বন্ধ করে করে রাজনৈতিক প্ল্যাটফর্ম জমি তৈরি করেছে, আজ তারা বন্ধকেও সঙ্গে সঙ্গে বেআইনি ঘোষণা করছে। মিছিল বেআইনি, জমায়েত বেআইনি, পোস্টার শেয়ার করা বেআইনি, ফেসবুকে লাইক করা বেআইনি, বন্ধ বেআইনি। দুটো বক্তব্য শোনাবো, শুনুন। আজকে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন। আগামীকাল ছাত্রদের উপর এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছেন আগামীকালের প্রস্তাবিত বন্ধকে মানা হবে না, মেনে নেওয়া হবে না। সকলের কাছে অনুরোধ, এই বন্ধে অংশ নেবেন না। রাজ্য সরকারের সিদ্ধান্ত, আগামীকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে, সবকিছু চালু থাকবে। সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ, অফিস কাছারিতে অবশ্যই স্বাভাবিকভাবে আসবেন। দোকানপাট খোলা থাকবে। সরকার তার জন্য সকল অনুকূল ও আইনানুগ ব্যবস্থা। আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করছেন বন্ধকে বেআইনি। কোন জায়গা থেকে, কোন এখতিয়ার থেকে আমার কাছে স্পষ্ট না। এখানে অনেকে রয়েছেন, যদি কারোর কাছে বিশ্লেষণ মানে স্পষ্ট থাকে, কারণ সজলদার আরে আলাপন বন্দ্যোপাধ্যায়ের লোকটাই তো বেআইনি। ওর তো এখানে এই পদে থাকার কথা নয়। 60 বছর হয়ে গেছে, রিটায়ারমেন্ট, ডবল চাকরি হিসেবে চাকরি করতে এসছে না, চাকর বৃত্তি করতে এসছে। কেউ বলতে পারে দোকানপাট খোলা থাকবে? এটা কি আলাপন বন্দ্যোপাধ্যায়ের বাপের জমিদারি? আমি আমার দোকান খুলবো কি খুলবো না সেটা ও বলার কে? এই লোকটা শিক্ষিত, কিন্তু শিক্ষিত হলেই সবসময় মানুষ হয় না। শিক্ষিত হলেই মানুষ শিক্ষিত হয়, মানুষ হয় না। আলাপন বন্দ্যোপাধ্যায় তার প্রমাণ। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম কোন বন্ধের এগেইনস্টে সরকারের সেক্রেটারিয়েট লেভেলের কাউকে বিবৃতি দিতে হচ্ছে যে বন্ধ মানবেন না, আপনারা সামনে নামুন। তার মানে সরকার বুঝে গেছে যে সরকারিভাবে বিবৃতি না দিলে মানুষ সাড়া দেবে বন্ধে, প্রথম। আর দ্বিতীয়ত, গণতান্ত্রিক পদ্ধতির অন্যতম স্তম্ভ হচ্ছে বন্ধ করে তার একটা বিরোধিতা জারি করা। তৃণমূল কংগ্রেসের মতো এরকম ডান্ডা নিয়ে উন্নয়ন দাঁড়িয়ে থাকাটা এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতির কোনো একটা জায়গা নয়। অনিন্দবাবু রয়েছেন শাসকের জন্য বলার জন্য যে এই বন্ধকেও বেআইনি ঘোষণা করা আমি জানি না। আমি অর্চিষ্মান আপনার কাছে আসতাম, কিন্তু এত ব্রেকিং আসার পর আমি সত্যি বুঝতে পারছি না যে একটা রিয়াকশন না নিলে পারছি না। যে অনিন্দবাবু আপনি বলুন তো কি কি জিনিস আর বেআইনি ঘোষণা করবেন আপনারা? বলার সময় যেন মিটিং বেআইনি, মিছিল বেআইনি, ফেসবুক পেজ লাইক করা বেআইনি, পোস্টার শেয়ার করা বেআইনি, রাস্তায় নামা বেআইনি, দাবি এক দফা এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এই স্লোগান দেওয়া বেআইনি, বন্ধ ঘোষণা করা বেআইনি, আর কতগুলো বেআইনি। এরপর তো লোকে বলবে সরকারটা বেআইনি কারণ মানুষের উপরে এই বেআইনি অত্যাচার করছে। তৃণমূলটা বেআইনি ঘোষিত, তৃণমূলটা বেআইনি হয়েছে। উত্তর নিয়ে নেব অনিন্দবাবু। 40 মিনিট পর বলছি, আমি খানিকটা বলতে দেবেন? তো বলছো শোনা, বলতে দেবেন না? এত লজ্জা এটা বলতে দেবেন না, তাই তো? এটাই তো বিজেপি বলতে দেবেন না। ঠিক বলেছেন, বিজেপি বলতে দেয় না। আগে দাবি ছিল বিচারকে, আর এখন দাবি হচ্ছে চেয়ারে।
আজকে শুনছিলেন আপনারা বলছিলেন না আপনার সময় বলবেন সরল আপনার সময় বলবেন না, তার একটু বলতে দেবো না, কিন্তু আপনারা বলছিলেন না অরাজনৈতিক ছাত্র মিছিল, শান্তিপূর্ণ মিছিল। সদালি আপনি এক্ষুনি বলছিলেন কোনো রাজনীতির লোককে নাকি দেখতে পাননি। আচ্ছা, অর্জুন সিং কি রাজনীতি করা ছেড়ে দিয়েছে? উনি ছাত্র হয়ে গেছেন। অর্জুন সিং কি রাজনীতি করা ছেড়ে দিয়েছে? অর্জুন সিংকে দেখা গেছে এই মিছিলে সকালবেলা পা মেলাতে। টিএমসিপির যে জন্মদিনগুলো হয় সেই জন্মদিনগুলো আপনি কখনো গিয়েছেন অনিন্দবাবু? না, যাওয়ার তো কোনো কারণ নেই। 28শে আগস্ট আগামীকাল হবে। গত বছর 28শে আগস্টে কারা কারা ছিলেন মনে আছে আপনার? আপনি ওটার সঙ্গে আপনি নিজে বললেন আজকে কোনো রাজনীতির লোককে দেখা যায়নি, আর আমি যখন বলছি অর্জুন সিংকে দেখা গেছে তখন আপনি অন্যদিকে যাচ্ছেন। শান্তিপূর্ণ মিছিল, আমি শুরুতেই বলেছি যখন মিছিল শুরু হয়েছিল শেষে একবার অর্জুন সিংকে দেখতে পাওয়া গেছে। শান্তিপূর্ণ মিছিলের নমুনা শুনুন। এসে অরাজনৈতিক হলেও তবু নন ফেস, আমি নন ফেস বলেছি, নন ফেস। শুরুর দিকে অর্জুন সিংকে দেখতে পাওয়া গেছিল একবারই, এক ঝলক, আর শেষের দিকে এসে একবার দেখিয়েছে। আরে বাবা, শেষের দিকে এসে দেখতে পাওয়া গেছে। আমি তো আরো বেশি আশা করেছিলাম, একটা কথা বল, আরো বেশি আশা করেছিলাম। না না, আমি তো আরো বেশি, না না আমি বুঝতে পারছি না। এক সেকেন্ড, কেউ যদি রাজনৈতিক নেতারা হন তারা বিচার চাইতে পারবেন না? হায়াত রেজেন্সিতে ইনোভা গাড়ি করে কার সঙ্গে দেখা করতে গেছিলেন? তোমার কি ছাত্র অরাজনৈতিক মিছিল করছেন, দেখা করা ও তো অর্পিতার সঙ্গে দেখা করতে যায়নি না। যাত্রী সহ ট্যাক্সি ভেঙেছি, শান্তিপূর্ণ মিছিল। সরকারি সম্পত্তি ভাঙচুর, শান্তিপূর্ণ মিছিল। পুলিশকে 100টার বেশি পুলিশকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে শান্তিপূর্ণ মিছিল। মোটরসাইকেলে আমার বক্তব্য হচ্ছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিংহ নন্দীগ্রামে আন্দোলন করছিলেন, আরো অনেক সেখানে প্রচুর মানুষজন, অরাজনৈতিক মানুষজন, তারাও সেই রাজনৈতিক স্রোতে গা ভাসিয়েছিলেন। তখন এই প্রশ্নগুলো তারা নিজেরা করেনি, এখন তাদের সময় করছে। আমার বক্তব্য হচ্ছে যে কোথাও আপনি যে একজন চিকিৎসক, আপনিও জানেন ঘটনাটা কি ঘটেছে। একজন চিকিৎসক, একজন রাজনীতিবিদ, যে কোনো দলের যে কোনো পার্টির হোক, ধরে নিলাম কোনো মন্ত্রী পর্যন্ত যদি চান বিচার চাইতে রাস্তায় নামতে, পা মেলাতে, কোথাও কোনো সমস্যা আছে কি? আমাদের ভারতীয় সংবিধান বারণ করছে কি? যদি আমি আজকে কোনো মিছিল ডাকি তাহলে কোথায় গ্যারান্টি রয়েছে যে কোনো মন্ত্রীকে আমি আসতে দেবো না? এটা তো সবার জন্য। মন্ত্রী যদি হয়ে যায়, নেতা যদি হয়ে যায়, চিকিৎসক, ডাক্তার, আইনজীবী, বিভিন্ন পেশার ক্ষেত্রে, রাজনৈতিক একটা পেশাই হয়ে গেছে এখন, তাদের রাস্তায় নামার বারণ আছে কোথাও কি? ওর চিসমারা স্বর্ণালীদি, যেটা সব থেকে বেশি সিগনিফিকেন্ট না, আজকে বিভিন্ন জায়গায় এই যে লোকজন দাবি, বিভিন্ন স্তর থেকে যে দাবিটা উঠছে যে আমার মানে অভয়ার বিচার চাই, সেখান থেকেও আরও কেন ঐতিহাসিক হয়ে গেছে আন্দোলনটা, সেটা হচ্ছে যে শুধুমাত্র অভয়ার ক্ষেত্রে নয়, আজকে যারা রাস্তায় নেমেছিল তারা প্রত্যেকে চাইছে ধর্ষণ মুক্ত একটা সমাজ। সেইখানে দাঁড়িয়েই সিগনিফিকেন্ট। আজকে ফিশ ফ্রাই বন্ডের থেকে বেরিয়ে আন্দোলনের পেটেন্ট শুধুমাত্র যে একদল বামপন্থী বা একদল চটিপন্থী, এদের কাছেই শুধু থাকবে, এটা কিন্তু আজকে ভেঙে গেল মিথটা। এবং বলছেন সবাই যে আমাদের বাড়িতে মেয়ে আছে। আপনার চোখে যে রাজনীতিবিদের নামটা আপনি বললেন, পলিটিশিয়ান, কিন্তু আপনারা জানেন কি জানেন অর্জুন সিং এরও একটা মেয়ে আছে, একটা ছোট নাতনি আছে। আজ যদি রাজনীতিটা এই ফ্যাক্টরের ওপর হয় যে আমি একটা ধর্ষণ মুক্ত সমাজ চাই, তাহলে তাতে ক্ষতিটা কি আছে? আমি বলতে চাইছি যে পতাকা বিহীন ভাবেও যেভাবে মানুষ, এখানে কোনো পলিটিক্যাল পার্টি কাউকে স্পন্সর করে দেয়নি যে বাসে করে দল বেঁধে লোককে নিয়ে আসো রে, আগের দিন রাত থেকে তাদেরকে গ্যাদার করো রে, তাদের জন্য সব রকম ফেসিলিটি রাখো, কিচ্ছু নেই। ব্যাপারটা হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে নেমেছে, 1 লাখ 2 লাখ 3 লাখ যে মোটেই না। আপনি শোনেননি দাবি ছিল একটা
চাই, দাবি একটাই ছিল, দাবি ছিল একমাত্র বিচার চাই, অভয়ার বিচার চাই। সময় একদম শেষ, সময় একদম শেষ। আমি শেষ করছি, আমি শেষ করছি। থ্যাংক ইউ। আমি শেষ করছি। একটাই বিষয় স্পষ্ট, আমি একটাই কথা বলবো, সময় একদম শেষ, সময় একদম শেষ। আমি একটাই কথা বলছি, যে জায়গা থেকে এই আন্দোলন উঠেছে, থ্যাংক ইউ সো মাচ। শেষ সময়। যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সরকার তো ফেলার কথা বলা হচ্ছে না। অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন, অন্য কেউ স্বাস্থ্যমন্ত্রী হবেন, অন্য কেউ পুলিশ মন্ত্রী হবেন। একই জন চেয়ার আঁকড়ে স্বাস্থ্য পুলিশ রাজ্য সামলাবেন, আর একের পর এক ধর্ষণ হয়ে যাবে, আর সবই ছোট ঘটনা থাকবে। এটা কাহাতক হতে পারে। সরকার না ফেলেও তো মন্ত্রিত্ব বদল করা যায়, সেটাই বা হচ্ছে না কেন? এই প্রশ্ন রেখেই শেষ করলাম আজকে সোজাসুজি স্বর্ণের একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।